মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। শরীফ ওসমান হাদির এই কথাগুলো তার জীবনের মূল সুর ছিল। তার বাবা একজন সাধারণ মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম। তিনিই ছিলেন হাদির সাহস এবং নৈতিকতার সবচেয়ে বড় উৎস। এই শক্তি নিয়েই ওসমান হাদি হয়ে উঠেছিলেন হাজার হাজার মানুষের অনুপ্রেরণা, এক অন্যরকম শক্তির প্রতীক। কিন্তু তার যে একটা মতাদর্শ ছিল, সেই মতাদর্শ কি সবাই ধারণ করতে পেরেছে? এবং হাদি একজন আলেম পরিবার থেকে কিভাবে হয়ে উঠলেন রাজনীতির এক অনন্য প্রতীক? হাদির জন্ম 1993 সালে বরিশালের ঝালকাঠি জেলার নলছটি উপজেলায় একটি ধার্মিক মুসলিম পরিবারে তার জন্ম হয়। 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ওসমান হাদির শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় মাদ্রাসায়, যেখানে তিনি ধর্মীয় মূল্যবোধ ও ন্যায়ের ভিত্তি পান। এবং এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এলাকায় হাদির পরিবার আলেম পরিবার হিসেবে সুপরিচিত ছিলেন। পরবর্তীতে ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি শিক্ষকতা শুরু করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি ইংরেজি কোচিংয়েও ক্লাস নিতেন। শরীফ ওসমান হাদির বক্তৃতায় যে তীক্ষ্ণতা ছিল, প্রতিষ্ঠিত রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধে যে আগ্রাসী অবস্থান ছিল, সেই সব বিষয়গুলো তাকে খুব অল্প সময়ে পরিচিত করে তোলে। কিন্তু ওসমান হাদির রাজনৈতিক উত্থান ছিল মূলত 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর। এই অভ্যুত্থানের পর তিনি দ্রুত রাজনীতির মঞ্চে উঠে আসেন। ইনকিলাব মঞ্চ নামে একটি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গঠন করে তার মুখপাত্র হন। এই মঞ্চের লক্ষ্য ছিল আধিপত্যবাদের বিরোধিতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাদি নানা রকম অ্যাক্টিভিটি, নানা রকম কথাবার্তা, তার বিভিন্ন রকম ভিডিও সবার সামনে আসতো এবং ধীরে ধীরে তার বক্তৃতা যে শক্তি, সেটা যুব সমাজের কণ্ঠস্বর যেন হয়ে যায়। ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে তিনি নির্ভীকভাবে কথা বলতেন নানা রকম ইস্যু নিয়ে, যেগুলো নিয়ে সহজে কেউ কথা বলতে সাহস করত না। এবং হাদির এই সাহসের পরিণাম কি হতে পারত সে সম্পর্কে হাদি নিজেও কিন্তু অবগত ছিল। ইনফ্যাক্ট তার পরিবারের লোকজনও জানত। তার পরিবারের লোকজনের মতে বাংলাদেশের স্বচ্ছ মানুষের রাজনীতি কেউ গ্রহণ করে না, এমন কথাবার্তা হাদিকে মাঝে মধ্যে ডিসকারেজ করত। কিন্তু তিনি বলতেন, কারো না কারো তো স্বচ্ছ রাজনীতি শুরু করতে হবে। তার পরিবারের লোকজন জানতো তার সঙ্গে নানা রকম দুর্ঘটনা ঘটতে পারে। সে ফ্যাসিবাদের বিরুদ্ধে, বাংলাদেশের সকল অনিয়মের বিরুদ্ধে কথা বলতো। কিন্তু হাদির কথা ছিল একটাই, আমি স্বচ্ছ রাজনীতি শুরু করব। আমি হয়তো থাকবো না, কিন্তু আমার দেখা দেখি হাজার হাজার হাদি জন্ম নিবে। হাদির এমন শক্ত মনোবল একদিকে যেমন অনুসারী তৈরি করেছিল তার হাজার হাজার, অন্যদিকে সমালোচনাও তাকে আকর্ষণ করেছিল। কেউ তাকে দেখতো সাহসী যোদ্ধা হিসেবে, তো কেউ আবার ভাবত তিনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তবে হাদির একটা আদর্শ ছিল খুব স্পষ্ট, মতাদর্শ না মিললে সহিংসতা কখনো নয়, বরং নিজের পথে নতুন অল্টারনেটিভ, বিকল্প পথ গড়ে তোলো। কিন্তু তার এই মতাদর্শ কি তার সমর্থকরা ঠিকঠাক মতো পালন করতে পেরেছে? ওসমান হাদি আর আমাদের মাঝে নেই এবং গোটা বাংলাদেশ যেন শোকাহত। অনেকের কাছে মনে হচ্ছে এক আপন মানুষ হারিয়েছে বাংলাদেশ। চারিদিকে তোলপাড় শুরু হয়েছে, ইনকিলাব মঞ্চ তাকে শহীদ আখ্যা দিয়েছে। তবে এই শোকের মধ্যে কিছু উত্তেজিত জনতা প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটের মতো অর্গানাইজেশন ভাঙচুর করেছে, লুটপাট করেছে, যা সমাজে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে এই প্রশ্ন তুলেছেন, হাদির কি এমন মতাদর্শ ছিল কখনো? হাদি কি চাইতো এমন সহিংসতা? বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে, কিন্তু এর মানে কি এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? শরীফ ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই, তবে তার যাত্রা আমাদের কি শেখায়? একজন সাধারণ মানুষও সাহস ও আদর্শ নিয়ে ইতিহাস করতে পারে। তার স্মৃতি আমাদের অনুপ্রাণিত করুক একটি ন্যায়ের বাংলাদেশ গড়তে।